আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। রাগান্বিতা হুনো জীবনে হগল মানুষে বিশ্বাস করবা না, সব মানুষ কিন্তু ভালো হয় না। প্রচন্ড কঠিন গলায় কথাটা বলল দাদিমা। দাদিমার কথা শুনে রাগান্বিতা বিস্মিত গলায় বলল, কেন দাদিমা, কি হইছে? দাদিমা ক্ষিপ্ত মেজাজ নিয়ে বলল, তুমি কোনো কথা কইবা না, তোমার লগে আমার বাড়ি, সরি, তুমি কোনো কথা কইবা না, তোমার লগে আমার আড়ি। তোমার এতবার কইলাম বাড়িত আও, তাও আও নাই আমার লগে, আর কোনো কথা কইবা না। দাদিমা শোনো। রাগান্বিতা বহুবার ডাকলো কিন্তু দাদিমা ফিরে তাকালেন না, হনহনিয়ে চলে গেলেন কোথায়। রাগান্বিতা হেঁটে গেল সামনে, কিন্তু কালো ছায়া ছাড়া আর কিছুই দেখল না। রাগান্বিতা চেঁচিয়ে ডাকলো, দাদিমা, দাদিমা কোথায় তুমি? কিন্তু না, দাদিমার আর খোঁজ নেই, কণ্ঠ শোনা গেল না তার। ঘুমের মধ্যে আচমকাই হকচকিয়ে উঠে বসল রাগান্বিতা। আশেপাশে তাকাতেই বুঝলো সে ইমতিয়াজের পাশে নিজ কক্ষে বসে আছে। তার মানে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। ইমতিয়াজের ঘুমটা ভেঙে গেল। রাগান্বিতাকে হতবম্ব দেখে প্রশ্ন করলো, কি হয়েছে বউ? রাগান্বিতা ছলছল দৃষ্টিতে ইমতিয়াজের দিকে তাকিয়ে রইল। ইমতিয়াজ আবার প্রশ্ন করলো, কি হয়েছে? বাজে স্বপ্ন দেখেছো? রাগান্বিতা মাথা নাড়ল, আতঙ্ক নিয়ে বসে রইল। দাদিমা তাকে ছেড়ে গেল কোথায়? রাগান্বিতার মাঝে অজানা এক ভয় অনুভব হলো। সে ইমতিয়াজকে বলল, আমার দাদিমা কোথায় যেন চলে গেছেন আমায় ছেড়ে। ইমতিয়াজ বিস্মিত হলো। সে দ্রুত পালঙ্ক থেকে নেমে রাগান্বিতার জন্য এক গ্লাস পানি নিয়ে এসে খাইয়ে দিল রাগান্বিতাকে। রাগান্বিতাও ঢক ঢক করে পুরো পানিটা খেলো। ভয়ে ভয়ে বলল, আমার দাদিমা আমায় ছেড়ে কোথাও চলে যাবে না তো? ইমতিয়াজ রাগান্বিতার পাশে বসলো, আশ্বাস দিতে বলল, ভয় পেও না, কোথাও যাবে না তোমার দাদিমা। রাগান্বিতা তাও শান্ত হতে পারল না। তার কেমন অস্থির অস্থির লাগছে। উত্তেজিত কণ্ঠে বলল, আমরা কখন যাব? এই তো ভোরের আলো ফুটলেই। রাগান্বিতার থরথর করে কাঁপছে। ইমতিয়াজ বিষয়টা বুঝতে পেরে রাগান্বিতাকে কাছে আনলো, মাথাটা বুকে চেপে ধরে বলল, এত ভয় পেও না, কিছু হয়নি, তুমি শুধু একটা বাজে স্বপ্ন দেখেছো, আর কিচ্ছু না। রাগান্বিতার চোখে পানি চলে আসলো। এই স্বপ্নের ইঙ্গিত তো ভালো নয়। রাগান্বিতা মৃদু স্বরে বলল, আপনি সত্যি বলছেন আমার দাদিমা কোথাও যাবে না তো আমায় ছেড়ে? ইমতিয়াজ রাগান্বিতার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, না, কোথাও যাবে না। কথাটা বলে মাথায় হাত বুলাতে লাগলো ইমতিয়াজ। সঙ্গে ভাবলো কোথাও যাবে না, কথাটা তো বলে দিল, কিন্তু রাগান্বিতার বাবার চিঠি তো অন্য কথা বলছে। ইমতিয়াজ আনন্দপুর থেকে ফিরতেই একটা চিঠি পায়, যেটা ছিল রাগান্বিতার বাবার। দাদিমার অবস্থা ভালো নয়, এ কথা স্পষ্ট লেখা ছিল চিঠিতে। তাই তো ইমতিয়াজ রেশপুরে যাওয়ার কথা বলে। রাগান্বিতাকে আপাতত কিছু জানাতে চাচ্ছে না ইমতিয়াজ, সোরা বার গিয়েই না হয় দেখুক। ধীরে ধীরে রাগান্বিতা শান্ত হলো। ইমতিয়াজের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। ইমতিয়াজও রাগান্বিতাকে নিয়েই শুয়ে পড়ল। মাথায় বিলি কাটতে লাগলো আপন মনে। আকাশের চাঁদটা তখন স্পষ্ট দেখা যাচ্ছিল জানালা দিয়ে। ইমতিয়াজ তাকিয়ে রইল সেই চাঁদটার পানে। খানিকটা মেঘ জমেছে তার চারপাশে, বোধহয় বৃষ্টি হবে। ইমতিয়াজ হঠাৎই বিড়বিড় করে বলল, মেঘ বলেছে বৃষ্টি হবে, আকাশটা তাই অন্ধকার, মনের মাঝে ঝড় উঠেছে, তাকে হারানোর আশঙ্কার। সকালে ট্রেনে চড়েই রেশপুরের উদ্দেশ্যে পাড়ি জমালো রাগান্বিতা আর ইমতিয়াজ। রাস্তায় সে কি কথা রাগান্বিতার! বাড়ি গিয়ে দাদিমাকে চমকে দেবে, জড়িয়ে ধরে এটা বলবে সেটা করবে, প্রেমনগরের ওই জায়গাটার বর্ণনা করবে, টিয়া পাখির সেই মিষ্টি ডাকটার কথা তো সবার আগে বলবে। এমন নানা কিছু বলছে রাগান্বিতা। ইমতিয়াজ শুধু শুনে যাচ্ছে, উত্তরে শুধু হ্যাঁ ঠিক আছে এসব বলছে। মেয়েটার উত্তেজনা দেখে ইমতিয়াজ ভেতরে ভেতরে গুমড়ে মরছে। সে কি ভুল করলো আবার? কিন্তু বললেও তো ঠিক হতো না। সারা রাস্তায় মেয়েটা গুমড়ে থাকতো, তা দেখে ইমতিয়াজের আরো হৃদয় পুড়ত। ইমতিয়াজের কেন যেন মনে হচ্ছে সে একের পর এক ভুল করছে, অথচ সঠিক কি তাও বুঝছে না।
কি এক বিচ্ছিরি ব্যাপার। আগের বারের তুলনায় এবার বুঝি বেশ দেরি হচ্ছে রেশবপুর যেতে। রাগান্বিতা খুব উত্তেজিত হয়ে বলছে। এখন আমরা যাচ্ছি না কেন? ইমতিয়াজ আলতো হাতে রাগান্বিতাকে কেবিনের পালঙ্কে বসালো, নীরব স্বরে বলল। এত উত্তেজিত হয়েও না। রাগান্বিতা চুপটি করে বসে রইল। বোধহয় সত্যি একটু বেশি বাড়াবাড়ি করছে। সময় চলল। কয়েক ঘন্টা পেরোতেই রাগান্বিতারা ট্রেন পেরিয়ে নৌকায় এসে পৌঁছালো রেশবপুরের ঘাটের কাছে। রাগান্বিতা দ্রুত নৌকায় ছেড়ে নামলো। সে পারুক দৌড়ে ছুটে যাক বাড়ি, কিন্তু পারছে না। ইমতিয়াজ আসলো, রাগান্বিতার পাশে দাঁড়ালো, কিন্তু আশেপাশে কোনো গরু বা মহিষের গাড়ি দেখছে না। এবার তারা যাবে কিভাবে? মিনিট 10 হতে একটা ছোট্ট গরুর গাড়ি দেখা মিলল। রাগান্বিতা দ্রুত ছুটে গিয়ে বসলো সেই গাড়িতে, তাড়া দিয়ে বলল, দাদু ভাই, তাড়াতাড়ি তালুকদার ভিলায় নিয়ে চলুন। গাড়ি চালক রাজি হলো। ইমতিয়াজ উঠে বসলো। মেয়েটার এত উত্তেজনা একটু পরেই কমে যাবে। কথাটা ভাবলেই ইমতিয়াজের খারাপ লাগছে। দেখতে দেখতে 1.5 ঘন্টার মাথায় এসে গরুর গাড়ি পৌঁছালো তালুকদার ভিলার সামনে। রাগান্বিতার আগেই গাড়ি থেকে লাফ দিয়ে নামলো। বাড়ির ভেতরটায় তাকাতেই কেমন যেন বিষণ্ণ বিষণ্ণ লাগলো। বুকটা আচমকায় কেঁপে উঠল। সে ইমতিয়াজকে রেখেই ছুটে গেল বাড়ির ভেতরে। উচ্চ কণ্ঠে বলতে লাগলো, দাদিমা, দাদিমা, আমি এসে গেছি দাদিমা। বাড়ির ভেতর ঢুকতেই বুকটা থমকে গেল রাগান্বিতার, কারণ বাড়ির মধ্যে অনেক মানুষের মুখ। রাগান্বিতা স্তব্ধ হয়ে গেল। আস্তে আস্তে ভেতরে ঢুকলো, আতঙ্কের স্বরে বলল, কি হয়েছে? তোমরা সবাই এভাবে এখানে দাঁড়িয়ে আছো কেন? ততক্ষণে ইমতিয়াজও সদর দুয়ারে পা রাখলো। একটু দূরেই চিন্তিত মুখে বসে আছে রাগান্বিতার বাবা। ইমতিয়াজ সেদিকে গেল। ভেতর কক্ষেই মহিলাদের ভিড়। রাগান্বিতা সেই কক্ষে গেছে মাত্র, ইমতিয়াজ মোতালেব তালুকদারের কাছে দাঁড়িয়ে বলল, আসসালামু আলাইকুম জমিদার সাহেব। মোতালেব তালুকদার ঘুরে তাকালেন, মিনমিনিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা? জি ভালো। দাদিমা কেমন আছেন? উত্তরে ছলছল দৃষ্টিতে তাকালেন তিনি। দৃষ্টি দেখেই বোঝা গেছে দাদিমা ঠিক নেই। উপস্থিত সবার দিকে বিস্মিত নজরে তাকিয়ে আছে রাগান্বিতা। এরই মাঝে আতিফ দৌড়ে এসে কান্না ভেজা স্বরে বলল, আফা, তুমি আইসো আফা? দেহ দাদিমা কথা কই না, খালি হগলের দিকে তাকাইয়া থাকে। আতিফের কথা শুনে বুঝি এক নিমেষেই রাগান্বিতার সব উত্তেজনা বন্ধ হয়ে গেছে। পা দুটো অবশ হয়ে আসছে। ত্বরিত গতিতে তার হৃৎপিণ্ডটা বুঝি কেঁপে উঠল। সবাই সামনে থেকে সরে গেল। পালঙ্কের পাশেই নিচে শুয়ে আছে দাদিমা। রাগান্বিতা দৌড়ে গেল, থরথর কণ্ঠে বলল, তুমি এভাবে শুয়ে আছো কেন দাদিমা? কি হয়েছে তোমার? দাদিমা কিছু বলতে পারলেন না, শুধু ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইলেন রাগান্বিতার মুখের দিকে। তার ঠোঁট কাঁপছে। কিছু একটা বলতে চাইছেন তিনি, কিন্তু বলতে পারছেন না। রাগান্বিতার কথার মাঝে ওর এক সহপাঠী মিলি এসে বলল, কয়দিন আগে দাদিমা নাইতে গিয়া পানিতে পড়ে গেছিল, এরপর থেকে অসুস্থ, আইসগো বেশি খারাপ। রাগান্বিতা কিছু বলল না, শুধু শুনেই গেল। রাগান্বিতা দাদিমার দিকে তাকিয়ে বলল, আমার উপর রাগ করছো দাদিমা? আমার সাথে কথা কইবা না? দাদিমা চেষ্টা করছেন, সে কিছু বলতে চাইছেন। 2-3টা শব্দ বের হচ্ছে মুখ থেকে, কিন্তু সেই শব্দগুলো এত অল্প স্বরে বলছে যে রাগান্বিতা শুনতে পাচ্ছে না। রাগান্বিতা তার কানটা দাদিমার নিকট নিল। 2টো শব্দ শুনতে পেল শুধু, চিডি। রাগান্বিতা আসার 3 ঘন্টা পরেই দাদিমা শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। তার অসমাপ্ত কথাটা শেষ করার অনেক চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। কান্না রোল পড়ল পুরো তালুকদার ভিলায়। আজরাইল বুঝি অনেক আগেই ঘুরপাক খাচ্ছিল দাদিমার পুরো কক্ষে, শুধুমাত্র রাগান্বিতা আসার শেষ ইচ্ছেটুকু পূরণ করার জন্যই বুঝি এতক্ষণ অপেক্ষা করছিল। সবার কান্নার শব্দ পেতেই ছুটে আসলেন মোতালেব তালুকদার আর ইমতিয়াজ। শোনা গেল দাদিমা আর নেই। ভেঙে পড়লেন তালুকদার। ইমতিয়াজ তাকে ধরল। মা সমতুল্য মানুষটা আর নেই, ভাবতেই বুক ছিঁড়ে যাচ্ছে মোতালেব তালুকদারের। শেষমেশ দাদিমা সত্যি সত্যি তাকে কিছু না বলে চলে গেল। রেজওয়ান ছুটে আসলো। চারপাশ কেমন ধোঁয়াশায় পরিণত হলো। রাগান্বিতা স্তব্ধ, তার কান্নার শব্দ আসছে না। আচমকাই দাদিমাকে জড়িয়ে ধরে সে কেঁদে উঠল। পুরো তালুকদার ভিলা বুঝি কেঁপে উঠল রাগান্বিতার সেই কান্নার শব্দে। ইমতিয়াজের ভেতরটা কেঁপে উঠল। ধারালো ছুরির আঘাত লাগলো বুঝি বুকে। কি মর্মান্তিক সেই যন্ত্রণা! বিষণ্ণ চারপাশ, নিস্তব্ধ পরিবেশ।
কান্নার শব্দ নেই তেমন। বাড়ির পেছনে পুকুর ঘাটের পাশে মশারি টানিয়ে চারপাশ বিছানার চাদর দিয়ে লেপটে শেষ গোছল করানো হচ্ছে দাদিমাকে। রাগান্বিতা মশারির বাহিরে দাঁড়িয়ে আছে, তার অন্তর পুরে ছারখার হচ্ছে। ইচ্ছে করছে মাটির উপর শুয়ে হাত পা ছড়িয়ে ছিটিয়ে কাঁদতে। সেই ছোটবেলা থেকে এই মানুষটা রাগান্বিতাকে অনেক যত্ন করেছে, মায়ের চেয়েও বোধহয় বেশি স্নেহ আর ভালোবাসা দিয়েছে। মাকে তো দেখেনি রাগান্বিতা, দেখেছে দাদিমাকে। কুহু আপাকেও দারুণ ভালোবাসতো দাদিমা। রাগান্বিতাকে কতবার বাবার ঝাড় খাওয়া থেকে রক্ষা করেছে, কতবেলা নিজ হাতে খাইয়ে দিয়েছে, তার হিসেব নেই। সেই মানুষটা আর নেই। ভাবলেই কলিজা ছিঁড়ে যাচ্ছে রাগান্বিতার। রাগান্বিতা নিজের ডান হাতটা মুখে চেপে ধরল, কেঁদে উঠল আবার। তার ভীষণ কষ্ট হচ্ছে, এত কষ্ট সহ্য করা যায় না। দাদিমা কিছু বলতে চাইছিলেন, কি বলতে চাইলেন এই আফসোস যাচ্ছে না রাগান্বিতার। সে আরো আগে কেন এলো না এখানে, কেন আসতে পারলো না দাদিমার কাছে? এই শোক রাগান্বিতাকে কুড়ে কুড়ে খাচ্ছে। যন্ত্রণায় পুরো শরীর বুঝি তীর তীর করে কাঁপছে। রাগান্বিতা ওখান থেকে সরে এলো, আর সইতে পারছে না। কুহু আপার মরণের সময় রাগান্বিতা কাঁদেনি, সে শক্ত ছিল, রাগ ছিল বলা যায়, তাই বুঝি কাঁদতে পারেনি। কিন্তু আজ এতটা ভেঙে গেল রাগান্বিতা নিজেকে সামলাতেই পারছে না। রাগান্বিতা বাড়ির ভেতর ঢুকলো। ইমতিয়াজ তখন কবর খননের কাজে বাইরে। দাদিমার শেষ ইচ্ছে ছিল নাকি কুহুর বাম পাশে তাকে যেন কবর দেয়া হয়। কুহু আপা ছোটকাল থেকে দাদিমার বুকের ডান পাশে শুয়ে থাকতে পছন্দ করত। মোতালেব তালুকদার সেই ইচ্ছে রাখছেন, কুহুর বাম পাশে কবর খনন করছেন দাদিমার জন্য। রাগান্বিতার ঘরের সদর দরজা পর্যন্ত আসতেই দেখা মিলল মোতালেব তালুকদারের সঙ্গে। তিনি রাগান্বিতাকে দেখেই বললেন, রাগান্বিতা শোনো। রাগান্বিতা দাঁড়িয়ে পড়ল, বাবার দিকে অশ্রু ভেজা আঁখি নিয়ে তাকালো। সেই শক্তপোক্ত রাগান্বিতা মেয়েটার চোখে অশ্রু দেখে ভেতরটা মোচড় দিয়ে উঠল রাগান্বিতার বাবার। নিজেকে সামলালেন তিনি। রাগান্বিতা হেঁটে আসলো, মাথা নুইয়ে দাঁড়ালো। মোতালেব তালুকদার শক্ত গলায় বললেন, এত কাঁদছ কেন? রাগান্বিতা বাবার দিকে তাকালো, তারও চোখ ভেজা। কি আশ্চর্য না, বাবা নিজেও কাঁদতে, অথচ আমায় প্রশ্ন করছে এত কাঁদছ কেন। এখন রাগান্বিতা যদি প্রশ্ন করে, তুমি কেন কাঁদছ বাবা? কিন্তু রাগান্বিতা প্রশ্নটা করল না। রাগান্বিতার বাবা শক্তপোক্ত গলায় বললেন, শোনো রাগান্বিতা, আজ কিছু কথা বলি তোমায়। জীবনে কোনো ক্ষেত্রে নিজেকে বেশি ভাঙতে দিবে না। শক্ত থাকবে ঘরের খুঁটির মতো। মনে রাখবে, জীবন কারোর জন্য থেমে থাকে না। তোমারও থাকবে না, আমারও থাকবে না। মৃত্যু চিরন্তন সত্য, আজ নয় কাল এটা ঘটবেই। আজ দাদিমা গেছেন, কাল আমিও যাব। আজ তোমায় একটা আদেশ দিলাম, আমি মারা গেলে তুমি এক ফোঁটাও চোখের পানি ফেলবে না। শক্ত রাখবে নিজেকে। জীবনে কখন কি ঘটে যায় বলা যায় না, কখনো ভেঙে পড়বে না। নিজেকে শক্ত রাখবে সবসময়। জীবনে জটিল মুহূর্তগুলোর সময় নিজেকে ওই আকাশের মতো শীতল মনে করবে। চেষ্টা করবে নিজেকে আকাশের মতো স্থির রাখার। দেখো না, হাজার ঝড় বৃষ্টি গেলেও আকাশ সবসময় তার জায়গায় স্থির থাকে। তুমিও তেমন থাকবে। তোমার নামটা আমি রাগান্বিতা কেন রেখেছি জানো? রাগান্বিতা এবার বেশ আগ্রহ নিয়ে বলল, কেন? রাগান্বিতার বাবা সরল কণ্ঠে বলে উঠলেন আবার, তুমি ছোট থেকেই শক্তপোক্ত ছিল, সহজে কাঁদতে না, ব্যথা পেলেও কাঁদতে না। যে জিনিসটা আমার ভীষণ ভালো লাগতো। তোমার চোখে ছিল আগুন। কেউ অন্যায় করলে তুমি তার দিকে যে দৃষ্টি নিয়ে তাকাতে, তা আমি এই রেশবপুরের কোনো নারীর চোখে দেখিনি। তাই আমি তোমার নাম রেখেছিলাম রাগান্বিতা। এই নামের কোনো অর্থ নেই। তোমার নামটা হলো অর্থহীন, তবে এর ওজন কিন্তু ভারী। সেই তুমি আজ এভাবে ভেঙে পড়ছো, আমি নিতে পারছি না। তুমি আর কাঁদবে না, আর যদি কাঁদতে হয় তাও লোকসমাজে কাঁদবে না। মনে রাখবে, আনন্দ ভাগ করতে হয় সবার সামনে, কিন্তু কাঁদতে হয় আড়ালে। সবাইকে চোখের পানি দেখাতে নেই। বুঝেছো আমি কি বলেছি? রাগান্বিতা তার চোখের পানি মুছে নিল। মাথা নিচু করে বাবার চোখের দিকে তাকিয়ে বলল, বুঝেছি বাবা। রাগান্বিতার বাবা জোরে একটা নিঃশ্বাস ফেললেন। মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, তোমায় 1000 বছর বাঁচতে হবে রাগান্বিতা। এভাবে কাঁদলে তো চলবে না। কাঁদতে হলে একা কাঁদবে। মনে রাখবে, মানুষ চোখের পানি অতি মূল্যবান জিনিস। এই জিনিস দেখার সৌভাগ্য সবাইকে দিতে নেই। রাগান্বিতা অনেকক্ষণ তাকিয়ে রইল বাবার মুখের দিকে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাবা কত শক্ত হয়ে কথাগুলো বলল। রাগান্বিতা স্থির হয়ে দাঁড়িয়ে বলল, আমি তোমায় জড়িয়ে ধরবো বাবা। মোতালেব তালুকদার থমকে গেলেন। এত বছরের জীবনে এমন আবদার কোনোদিনও করেনি রাগান্বিতা। নিরুত্তর মোতালেব তালুকদার। রাগান্বিতা আবার বলল, কি হলো বাবা, আমি কি তোমায় জড়িয়ে ধরবো একবার? মোতালেব তালুকদার শক্ত গলায় উত্তর দিলেন এবার, না।
আহত হলো রাগান্বিতা। কারো ডাক শোনা গেল সেই সময়। মোতালেব তালুকদারকে ডাকছে। মাদ্রাসায় পড়ুয়া কিছু হাফেজ ছেলেরা এসেছে কোরআন শরীফ পাঠ করার জন্য। রাগান্বিতা বাবার যাওয়ার পানে শুধু তাকিয়ে রইল। একটু জড়িয়ে ধরতে দিলে কি খুব ক্ষতি হতো বাবার? অন্যদিকে মোতালেব তালুকদার ভাবছেন মেয়েকে জড়িয়ে ধরতে দেননি এই কারণেই যে এই মুহূর্তে মেয়েকে জড়িয়ে ধরতে দিলে মোতালেব তালুকদার নিজেকে শক্ত রাখতে পারতেন না। এত কড়া কড়া কথা বললেন, অথচ যদি নিজেই রাখতে না পারে সেই কথা, তবে মেয়ে রাখবে কেমন করে? পৃথিবীতে সবসময় নিজের যোগ্যতা অনুযায়ী অন্যকে কথা শোনানো উচিত। নিজে যেটা পারবে না সেটা অন্যকে বোঝানো নিতান্তই নিজেকে বড় দেখানোর একটা অজুহাত, যা একটা সময় ভয়ঙ্কর বিপদে ফেলতে পারে। মেয়ে অভিমান করেছে, এটা বুঝেছেন মোতালেব তালুকদার। তবুও উপায় নেই। কিছু কিছু জিনিসকে মাঝে মধ্যে ছেড়ে দিতে হয়। অপেক্ষা করতে হয় দ্বিতীয় সুযোগের। সন্ধ্যা 7টা। নিজ কক্ষের জানালা দিয়ে কুহু আপার পাশের কবরখানার দিকে তাকিয়ে আছে রাগান্বিতা। নিঃশব্দে চোখ বেয়ে পানি পড়ছে তার। দুটো প্রাণের মানুষ, কাছের মানুষ, কি সুন্দর মাটির নিচে শুয়ে আছে, আর সে জমিনের বুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছে। দুনিয়া এত কঠিন কেন? সৃষ্টির কেন শেষ হয়? সৃষ্টিদেরকে আজীবন অমর রাখতে পারল না আল্লাহ? তাহলে কত সুন্দর হতো, কোনো দুঃখ থাকতো না। রাগান্বিতার কাঁধে কারো স্পর্শ পাওয়া গেল, সেই চেনা স্পর্শ। রাগান্বিতা ঘুরল না, তবে এই স্পর্শ যে ইমতিয়াজের এটা বুঝতে বাকি নেই রাগান্বিতার। ইমতিয়াজ আওড়ালো, বউ। রাগান্বিতার ঠোঁটে কথা নেই, সে চুপচাপ। ইমতিয়াজ আবার বলল, আমার সঙ্গে কথা বলবে না বউ? রাগান্বিতা না ঘুরেই স্থির কণ্ঠে বলল, আপনি কাল আমায় মিথ্যে কেন বললেন যে দাদিমা আমায় ছেড়ে যাবে না? ইমতিয়াজ নিরুত্তর। এখন কি বলবে? ইমতিয়াজ কিছুক্ষণ চুপ থেকে বলে, মাঝে মধ্যে কিছু ভালোর জন্য আমাদের মিথ্যে কথা বলতে হয় বউ। এবার ঘুরে তাকালো রাগান্বিতা। চোখে পানি নেই তার, তবে লাল হয়ে আছে। রাগান্বিতা বলল, কি ভালো হয়েছে? ওই যে তুমি ঢাকার বাড়ি থেকেই মন খারাপ করে আসুনি, পুরো পথটা তো হাসিতে ছিলে। তুমি সারা রাস্তায় মন খারাপ করে আসতে, আমারও তো কষ্ট হতো। তাই আমি কিছু সময়ের জন্য স্বার্থপর হয়েছি, নিজের দিকটা দেখেছি, নিজেকে কিছুটা সময় ভালো রাখার চেষ্টা করেছি। রাগান্বিতা আর কিছু বলল না। সে নির্দ্বিধায় জড়িয়ে ধরল ইমতিয়াজকে, শক্ত করে ধরল। ইমতিয়াজ অনুভব করল সেটা, কিছু বলল না। স্থির, চুপচাপ, নিরিবিলি পরিবেশ, কোনো শব্দ নেই। রাগান্বিতার চোখ বেয়ে পানি ঝরল, তবে তাতেও শব্দ আসলো না। সে বলল, আমার কি করার উচিত এখন? ইমতিয়াজ নীরব কণ্ঠে শুধালো, কিছু না, যেভাবে আছো সেভাবেই থাকো। আমার যে খুব কষ্ট হচ্ছে। আমি বুঝতে পারছি, তাও শান্ত থাকো। আমি চিৎকার দিয়ে কাঁদতে চাচ্ছি, কিন্তু পারছি না। বাবা বারণ করেছেন। আপনি শুনেছিলেন সবটা? দুয়ারের কর্নারে দাঁড়ানো ছিলাম তখন। বাবা কি কিছু ভুল বলেছেন? একদমই না। কিন্তু আমার তো ইচ্ছে হচ্ছে আমি চিৎকার দিয়ে কাঁদি। সব ইচ্ছে পূরণ করতে নেই। আমি মানতে পারছি না। সত্য তো মানতে একটু সময় লাগবে। আমি আপনার সারা রাত জড়িয়ে ধরে থাকবো। তুমি ছাড়তে চাইলেও আমি ছাড়ছি না। এমন অনেক কথা বলল দুজন। রাত অনেক গভীর হলো, কিন্তু তাদের কথা শেষ হলো না। রাগান্বিতা কাঁদল না, তার চোখের পানি আস্তে আস্তে কমে গেল। কষ্ট পাওয়া বন্ধ হলো। কি আশ্চর্যকর জাদু ছিল জানে না রাগান্বিতা। রাগান্বিতা প্রশ্ন করলো হঠাৎ, পা ব্যথা করছে না? তোমার যন্ত্রণার তুলনায় কম। আপনার যন্ত্রণা হচ্ছে না? হচ্ছে তো, তোমায় দেখাতে চাচ্ছি না। মানুষ হারানোর শোক আমিও বহুবার পেয়েছি বউ, তুমি তো জানো। রাগান্বিতা চুপ। ইমতিয়াজও আর কিছু বলল না। রাগান্বিতা চোখ বন্ধ করে ফেলল। তখনই দাদিমার বলা সেই শেষ শব্দ দুটো কানে বাজলো। রাগান্বিতা মিলালো, চিঠি মানে চিঠি। রাগান্বিতা গভীর এক ভাবনা ভেবে মনে মনে বলল, তবে কি দাদিমা আমার জন্য কোনো চিঠি লিখে গেছেন? কি থাকতে পারে সেই চিঠিতে? কোনো বিষাদময় বার্তা নয়তো? সকাল সকালে তালুকদার ভিলাতে হাজির হলো তাদের বাড়ির পুরনো সদস্য রামু, যে এ বাড়িতে কাজ করে। পরিবারের কিছু সমস্যার কারণে এতদিন ছুটিতে ছিল। দাদিমার খবর শুনেই হাজির হলো তালুকদার ভিলাতে। রামু সদর দরজা দিয়ে ভেতরে ঢুকতেই সর্বপ্রথম দেখা মিলল
ইমতিয়াজের সঙ্গে। সকাল সকাল কোথায় যেন যাচ্ছে ইমতিয়াজ, কথা হলো না কোনো, শুধু এক পলক রামুকে দেখেই চলে যায় ইমতিয়াজ। রামুও চিনতে না পেরে চলে যায় ভেতরে। রামুর চোখে পানি টলটল করছে। দাদিমা অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন, তাকে খুব ভালোবাসত। রামু সোজা চলে যায় মোতালেব তালুকদারের কক্ষে। নিজ কক্ষের পালঙ্কে চুপচাপ বসে আছে মোতালেব তালুকদার। দৃষ্টি তার বাহিরে, যদিও কিছু দেখা যাচ্ছে না, তবুও তাকিয়ে আছেন। কাল সারা রাত সে ঘুমায়নি, শক্ত হয়ে বসেছিলেন চুপচাপ। এভাবে হুট করে কন্যা যাওয়ার 6 মাসের মাথাতেই মা সমতুল্য মানুষটাও চলে যাবেন ভাবতে পারেননি মোতালেব তালুকদার। চোখের চশমা খুলে চোখের পানিটুকু মুছলেন। এমন সময় তার কক্ষের দুয়ারে কড়া নাড়ল রামু। বলল, চাচা আব্বা, আমি কি ঘরে আমু? বহুদিন পর রামুর কণ্ঠ কানে আসতেই পেছন ঘুরলেন মোতালেব তালুকদার। নিঃস্ব স্বরে বললেন, আয়। রামু ভেতরে ঢুকলো। রামুর ভালো নাম রতন, কিন্তু সবাই ওকে রামু বলে ডাকে। রামু সোজা গিয়ে মোতালেব তালুকদারের পাশে বসলো। কান্না ভেজা কণ্ঠে বলল, এগুলেন কি হয়ে গেল চাচা আব্বা? কুকু আপাও হঠাৎ করে চলে গেল, এখন দাদিমাও এগুলা কেন হইল চাচা আব্বা? বলতে বলতে রামু কেঁদে উঠল। মোতালেব তালুকদার রামুর মাথায় হাত বুলালেন, বললেন, কান্দিস না, কান্দলে কি মানুষগুলো ফিরাইব? তোর মায় কেমন আছে? রামু চোখের পানি মুছে বলল, ভালাই। চিডি, রাগান্বিতা চিডি। ঘুমের ঘোরে কাল দাদিমার শেষ বার্তাটুকু কানে বাজতেই হকচকিয়ে উঠল রাগান্বিতা। ঘুমটা ভেঙে গেল আচমকা। আশেপাশে তাকালো, কোথাও ইমতিয়াজ নেই, বোধহয় বাইরে গেছেন। রাগান্বিতা তার উত্তেজিত মনটাকে দমালো, আগে সামলালো নিজেকে। জোরে জোরে নিঃশ্বাস ফেললো কয়েকবার। কিছুক্ষণ বসে থেকে হনহনিয়ে ছুটে গেল বাহিরে। বাহিরে যেতেই দেখা রামুর সঙ্গে। রামু প্রশ্ন করল, রাগান্বিতা আপা, তুমি কেমন আছো? রাগান্বিতা দাঁড়িয়ে পড়ল, বলল, ভালো, তুমি? মিছা কথা কও আপা, তুমি ভালো আছো? রাগান্বিতা চুপ হয়ে গেল। রামুও কিছু বলল না। রাগান্বিতা প্রশ্ন করল, তোমার বাড়ির সবাই ভালো আছে তো? রামুও দীর্ঘ শ্বাস ফেলে বলল, হ, ভালাই আছে। আম্মাও আইতে চাইছিল, আমি আনি নাই। যাক, ভালো করেছো, এমনিতে অসুস্থ মানুষ। আপা। আচ্ছা, আমি একটু আসছি। আচ্ছা আপা, যাও। রাগান্বিতা আর দেরি না করে হেঁটে গেল। রামু চেয়ে রইল তার পানে। রাগান্বিতা হনহনিয়ে নিচে এসে সোজা চলে যায় দাদিমার কক্ষের দিকে। দুয়ারের কাছে আসতেই বুকটা থমকে গেল রাগান্বিতার। বুক ফেটে কান্না আসতে চাইল তার, কিন্তু রাগান্বিতা নিজেকে সামলালো, বোঝালো শক্ত হতে হবে নিজেকে। রাগান্বিতা জোরে নিঃশ্বাস ফেলে কক্ষের দুয়ার খুলে ভেতরে ঢুকলো। পুরো কক্ষে চোখ বুলালো। তার মনে হচ্ছে দাদিমা বুঝি তার সামনের ওই পালঙ্কে বসে বলছে, তুমি আইসো রাগান্বিতা, এত দেরি করলা কেন আইতে? রাগান্বিতার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অনুভূতি হলো। মনে মনে বলল, আমি খুব দেরি করে ফেলেছি দাদিমা। কেন করলাম দেরি? তুমি আর একটু অপেক্ষা করতে পারলে না আমার জন্য? কথাটা মনে মনে বলে তো দিল, কিন্তু উত্তর আসলো না। রাগান্বিতা আস্তে আস্তে পুরো কক্ষে চোখ বুলালো। দাদিমা কি সত্যি তার জন্য চিঠি রেখে গেছে? রাগান্বিতা পুরো কক্ষ খুঁজলো। বিছানার চাদর, দাদিমার আলমারিতে, দাদিমার কাপড়ের ভাঁজে ভাঁজে, আলমারির ওপর থাকা বাক্সপেটরা, ঘরের আনাচে কানাচেতে, সব জায়গায়, কিন্তু কোথাও কিছু পেল না। রাগান্বিতা নিরাশ হয়ে পালঙ্কে বসে পড়ল। তবে কি সে ভুল ভাবল? দাদিমা কোনো চিঠি লিখে যায়নি তার জন্য? রাগান্বিতা চোখ বন্ধ করে ফেলল। রেশবপুরে থাকা সেই ছোট্ট কুড়ে ঘরের সামনে বসে আছে ইমতিয়াজ। এই বাড়িটাতেই ইমতিয়াজ সর্বপ্রথম থেকেছিল রেশবপুরে এসে। আকাশটা পরিষ্কার, উঠোনটা নিরিবিলি। ইমতিয়াজের সবকিছু এলোমেলো লাগছে। সবটা কেমন এলোমেলো হয়ে গেল। সে যখন প্রথমে রেশবপুর পা রেখেছিল তখন তার মাথায় ছিল কি ভাবনা। এক বিষাক্ত ভাবনা নিয়ে সে এখানে পা রেখেছিল। ভেবেছিল সব ধ্বংস নিজের হাতে করবে, অথচ আজ সে দেখছে ধ্বংসের খেলা খেলতে এসে সে নিজেই ধ্বংস হয়ে যাচ্ছে। বাঁচার জন্য মনটা আনচান করছে। কি নিদারুণ এক যন্ত্রণা। ইমতিয়াজের হঠাৎ হঠাৎ ইচ্ছে হয় সব ছেড়ে ছুড়ে দূরে কোথাও পালিয়ে যেতে। রাগান্বিতাকেও সঙ্গে নিবে না, হয় কষ্ট হোক তাও নিবে না।
আবার ভাবে এটা করেও তো শান্তিতে থাকতে পারবে না। ইমতিয়াজ নিঃস্ব হয়ে বসে রইল, একা মনে আওড়ালো, তোমার চোখে ঘৃণা দেখার আগে আমার মরণ হোক বউ। রাগান্বিতার কিছু একটা মনে পড়ল। একদিন দাদিমা তাকে বলেছিল, জানো রাগান্বিতা, এই যে আমার পালঙ্কের তলায় থাকা ট্রাঙ্কটা দেখতে পাইতাছো, এইটারে আমি খুব যত্নে রাখি। আমি মরণের পর যখন এই ট্রাঙ্কটা খুলবা, দেখবা আমি তোমার আর কুহুর জন্য কত কিছু গুছাইয়া রাখছি। রাগান্বিতা যেদিন খুব অবাক হয়, মস্করা করে ট্রাঙ্কটা খুলতেও যায়, কিন্তু দাদিমা খুলতে দেয় না। এরপর রাগান্বিতা আর কখনো এটা নিয়ে ভাবেনি। এই কথা যেদিন দাদিমা বলেছিল সেদিন কুহুও ছিল। চট করেই কথাগুলো মাথায় আসতেই রাগান্বিতা পালঙ্কের নিচটা দেখল, দাদিমার ট্রাঙ্কটা তখনও সেখানে। রাগান্বিতা দ্রুত ট্রাঙ্কটা পালঙ্কের নিচ থেকে বের করে পালঙ্কের ওপর রাখল। ছোট্ট তালাবদ্ধ ছিল সেটা, চাবিটা আলমারিতেই থাকার কথা। রাগান্বিতা আবার আলমারিতে হাত দিল, একটু খুঁজতেই চাবিটা পেয়ে গেল। রাগান্বিতার কেন যেন হাত কাঁপছে, তার মনে হচ্ছে দাদিমা এই ট্রাঙ্কেই তার জন্য চিঠি রেখে গেছে। রাগান্বিতা ট্রাঙ্কটা খুলল, সঙ্গে সঙ্গে বেরিয়ে আসলো তার আর কুহুর কিছু ছোটবেলার স্মৃতি। তাদের কিছু ছোট ছোট জিনিসপত্র, ছোটবেলার জামা, খেলনা, একটা আঁকার খাতা, সব গুছিয়ে রেখেছে দাদিমা। আঁকার খাতাটা কুহুর। কুহু ছোটবেলা থেকেই আঁকা আঁকি খুব পছন্দ করত। রাগান্বিতার এসব দেখে আবার চোখ ভিজে আসলো। দাদিমা তাদের কত ভালোবাসত। দাদিমার যখন 15 বছর বয়স, তখন তার বিয়ে হয়। বিয়ের 3 বছরের মাথাতেই তার স্বামী মারা যান, কোনো সন্তান ছিল না। তারপর থেকেই দাদিমা এখানে থাকেন। বিয়ে দেওয়ার কথা বললেও তিনি আর বিয়ে করেননি। রাগান্বিতা, কুহু আর রেজওয়ানকে নিয়ে ভালো ছিলেন, জীবন কাটিয়ে দিলেন এমন ভাবেই। পরে অবশ্য একদিন জানা গিয়েছিল দাদিমা তার স্বামীর অসুস্থের সময় কথা দিয়েছিলেন তাকে ব্যতীত আর কোনো পুরুষকে তিনি স্বামী হিসেবে মানবেন না। সেই কথা রাখতেই এতকাল দাদিমা একা ছিলেন। সব জিনিসগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেই পরিশেষে একটা চিঠি পেল রাগান্বিতা। দ্রুত চিঠিটা বের করলো, পড়তে লাগলো, যেখানে শুরুতেই লেখা ছিল, আমার রাগান্বিতা দাদিমা, এই চিঠিখানা আমি শুধু তোমার জন্য লেখছি। তোমারে অনেক কিছু জানানোর ইচ্ছে হইলেও আমার তোমার লগে আর দেখা হইব কিনা জানি না। তোমার আব্বাই আমারে যতই মানা করুক, আমার মনে হয় তোমার কুহুর ব্যাপারে হকগোল কথা জানা উচিত। তুমি সেদিন আমারে জিগাইছিলা আমি হাপলা দেখা কেন ডরাইছি, কারণ তুমি যেমন ভাবে হাপলা দিয়া সেই দিন হাসছিলা, ঠিক হেমন ভাবেই একদিন কুহুও হাসছিল। আমি ভয় পাইছিলাম। কেন পাইছিলাম আমি নিজেও জানি না, তাও খুব ভয় পাইছিলাম। মনে হইল কুহুর নাহান তোমার উপরও বুঝি কারো কালা ছায়া পড়ছে। এরপর একদিন তুমি সিডি পাও, হেইয়া নিয়া গ্রামের হকগোল মানুষে ডাকলা। ওই দিন মোতালেবও খুব ভয় পাইছিল, কারণ এই রকম সিডি কুহু পাইছিল। কেউ ওর নামে সিডি পাঠাইতো। এই সিডির কথা কুহুই লেখছিল। ওর ঘরে আমি সিডি পাই, সেইখানে এরই লেখা ছিল। কুহু 2 হান সিডি লেখছিল, যার একখান তুমি পড়ছিলা আর একখান আমার ট্রাঙ্কে আছে। আরও একটা পৃষ্ঠায় কিছু লেখা আছে। একখান শুকনা কাটাওয়ালা গোলাপ ফুল আছে। ফুলটা মনে হয় কুহুরে যে পোলায় প্রেমের ফান্দে ফালাইছিল হ্যাঁ দিছিল। তুমিও সিডি পাও, কুহুও পাইছে। এইয়া দেখা মোতালে ভয়ে তোমার বিয়া ঠিক করে। ও ভাবে ওর কোনো শত্রু মনে হয় এমন করছে, কিন্তু ক্যারা করছে ধরতে পারছে না। তুমি যখন এই সিডিটা পড়বা আমিও মনে হয় তখন থাকবো না। আমি খুব অসুস্থ, মনে হয় বেশি দিন বাঁচুম না। তুমি ভালো থাইকো রাগান্বিতা, ইমতিয়াজরে নিয়া সব সময় ভালো থাইকো, আমারই ভুইলা যাইও না। আমি কিন্তু তোমার খুব ভালোবাসি দাদিমা, ভালো থাইকো কেমন। ইতি তোমার দাদিমা। চোখ ভেসে উঠল রাগান্বিতার। চিঠিটা বুকে জড়িয়ে ধরে বলল, কখনো ভুলবো না দাদিমা, তো তোমারে কি ভোলা যায় কও। রাগান্বিতা ট্রাঙ্কের ভেতর একটা চিঠি, একটা চিরকুট
আর একটা কাঁটাওয়ালা শুকনো গোলাপ ফুল পেল। ফুলটা ধরতে গিয়েই কাঁটার আঘাত পেল রাগান্বিতা। মনে পড়ল সেই বিয়ের দিন ইমতিয়াজও তাকে দেওয়া একটা কাঁটাওয়ালা গোলাপের আঘাতের দৃশ্যের কথা, কিন্তু বেশি গুরুত্ব দিল না। কুহুর চিঠিটা পড়ল। সে কাউকে লিখেছিল। প্রিয় আরফান, আপনার দেয়া শাপলা ফুলগুলো খুবই সুন্দর হয়েছে। শাপলার অলংকার দিয়ে আমি সেজেছিলাম। দাদিমা দেখে কি প্রশংসা করলো, কিন্তু আপনি দেখতে পেলেন না। শুনুন, হুটহাট এমন চিঠি দিবেন না, কেউ দেখে ফেললে তখন। আপনার সাথে দেখা করতে আমি শীঘ্রই শহরে যাব, কেমন? ততদিন ভালো থাকবেন। ইতি আপনার কুহেলিকা। রাগানিতা এবার সেই চিরকুটটা হাতে নিল। আরফানের দেয়া বোধ হয়। চিরকুটটা খুলতেই সেখানে লেখা দেখল, মেঘ করেছে মনের ভিড়ে, তোমার তো দেখা নাই। আমি তো এক নিস্তব্ধ মানুষ, তোমার খোঁজ কোথায় পাই। সঙ্গে সঙ্গে চমকে উঠল রাগানিতা। এই চিঠি তো সেও পেয়েছিল, প্রথম চিঠি ছিল। কথাটা এক থাকলেও হাতের লেখা ভিন্ন। রাগানিতা আরো 5 বার কথাটা পড়ল। কেন পড়ল নিজেও জানে না, তবে তার মনে হচ্ছে এই হাতের লেখা সে চেনে। এই হাতের লেখা সে আরো 4-5 বার বা তারও বেশি দেখেছে, খুব কাছ থেকেই দেখেছে। আচমকায় বুকটা কামড়ে উঠল রাগানিতার। সে কাঁপা কাঁপা স্বরে বলল, ইমতিয়াজ। হন্তদন্ত হয়ে ইমতিয়াজের লেখা একটা পৃষ্ঠা খুঁজছে রাগানিতা। চোখে মুখে অশেষ আতঙ্কের ছাপ। না, এমন কিছুই হতে পারে না। রাগানিতা পাগলের মতো খুঁজছে সেদিনের লেখাটা, যে লেখা ইমতিয়াজ তারই সামনে তাদের বাড়ির উঠোনে দাঁড়িয়ে লিখেছিল। যেদিন গ্রামের সকল শিক্ষিত ছেলেদের হাতের লেখা নিয়েছিল রাগানিতা, আর সেদিন ইমতিয়াজের হাতের লেখাটাও নিয়েছিল। সেদিন ইমতিয়াজ চিঠির শেষে বাড়তি 2 লাইন লিখেছিল, প্রেমপত্র উন্মোচনের বুদ্ধিটা দারুণ, কিন্তু সে যে এই গ্রামেরই, তা কি করে জানলে? সেই লেখা রাগানিতা খুব যন্ত্র করে রেখেছিল নিজের কাছে। শেষ কথাটা যে কতবার রাগানিতা পড়েছে তার হিসেব নেই, কিন্তু আজ সেই হুবহু হাতের লেখা আসলো তার আপার চিঠি ঘর থেকে। ভাবলেই সব লন্ডভন্ড হচ্ছে। রাগানিতা কোথাও ভুল করছে না তো? তাই হাতের লেখা মিলানোর জন্যই এমন হন্তদন্ত হয়ে সেই লেখাটা খুঁজছে, কিন্তু পাচ্ছে না। হঠাৎই রাগানিতার মনে হলো সে লেখাটা বোধহয় ঢাকার বাড়িতে রেখে এসেছে। রাগানিতার অস্থিরতা বাড়ছে, তার বুক ধুকপুক করছে। এটা কি দেখে ফেললো? তার অশান্তি লাগছে। মন থেকে চাইছে এই লেখার সঙ্গে যেন ইমতিয়াজের লেখা না মেলে। আর তাছাড়া তার আপার যে ছেলের সঙ্গে আলাপ ছিল তার নাম তো আরফান মজুমদার। তাহলে হাতের লেখা মিলে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। সে নিজেই ভুলভাল ভাবছে। রাগানিতা যখন এসব ভাবতে ব্যস্ত, ঠিক তখনই রাগানিতার কক্ষের দুয়ারের সামনে দাঁড়িয়ে বলল ইমতিয়াজ, বউ। বউ শব্দটা কানে আসতেই রাগানিতা রুহু সমেত যেন কেঁপে উঠল। রাগানিতা ঘাবড়ে গেল। আরফানের লেখা চিরকুটটা দ্রুত লুকিয়ে পেছন ফিরে তাকালো। ইমতিয়াজ এগিয়ে আসলো। ইমতিয়াজ যত এগিয়ে আসছে রাগানিতা তত ঘাবড়াচ্ছে। তার বুক কাঁপছে, হৃদয় লাফাচ্ছে, অস্থিরতায় চারপাশ বুঝি নড়ে উঠছে। এ কেমন অসহ্যকর অনুভূতি! রাগানিতা নিতে পারছে না। ইমতিয়াজ রাগানিতার চোখ মুখের হাবভাব পর্যবেক্ষণ করলো। শীতল সুরে শুধালো, কিছু কি হয়েছে বউ? তোমায় খুব অস্থির দেখাচ্ছে। রাগানিতা কেমন এক ছলছল দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল ইমতিয়াজের দিকে। হাতে তখনও আরফানের পাঠানো চিরকুটটা। খুব শক্ত করে মুঠোবদ্ধ করে চেপে ধরল চিরকুটটা। ইমতিয়াজ আবার বলল, কি হলো, তুমি কথা বলছো না কেন? রাগানিতা তাও কিছু বলল না। তার কেমন সবটা এলোমেলো লাগছে। রাগানিতা অনেক ভেবে প্রশ্ন করল, আরফান মজুমদার নামে আপনার কোনো বন্ধু আছে? ইমতিয়াজ থমকে গেল। একই প্রশ্ন করে বসলো রাগানিতা। ইমতিয়াজ অবাক হয়ে বলল, কেন? রাগানিতা বিতৃষ্ণা নিয়ে বলল, যে প্রশ্নটা করলাম তার উত্তর দিন না। আপনার কোনো বন্ধু আছে বা ছিল আরফান মজুমদার নামে? ইমতিয়াজ স্তব্ধ হয়ে পালঙ্কে বসলো। মিনিট 2 যেতেই বলল, ছিল। সঙ্গে সঙ্গে দমে গেল রাগানিতা। ঠান্ডা পরিবেশ। রাগানিতা এগিয়ে গিয়ে বলল, সে কই? ইমতিয়াজ মাথা নিচু করে বলল, বেঁচে নেই। রাগানিতা এবার ইমতিয়াজের পাশে পালঙ্কে বসলো। স্তব্ধ হয়ে বলল, মারা কি করে গেল? জানা নেই, তবে জানো ওনা প্রায় আমার হাতে লেখার কিছু চিরকুট নিত।
কাকে যেন পাঠাতো আমার জানা নেই। রাগান্বিতার এবার যেন সবটা ঠিক লাগছে। চারপাশ ফুলের মতো সুবাসিত মনে হচ্ছে। মনের সব অস্থিরতা এক নিমেষেই গায়েব হয়ে গেল। শান্তি লাগলো বুঝি অন্তরে। ইমতিয়াজ প্রশ্ন করল, তা তুমি হঠাৎ ওর নাম জানতে চাইলে কেন? তুমি জানতে ওকে? চমকে উঠল রাগান্বিতা। এবার কি বলবে? রাগান্বিতা আচমকা কেঁদে উঠল। ইমতিয়াজ ভড়কে গেল, বলল, আরে আরে তুমি কাঁদছো কেন? ইমতিয়াজ তার হাতের পেছনে লুকিয়ে রাখা চিরকুটটা বের করলো, এগিয়ে দিল ইমতিয়াজের দিকে, বলল, আরফান মজুমদার এই চিরকুটটা আপাকে দিয়েছিল। ইমতিয়াজ চিরকুটটা দেখলো, অনেকক্ষণ ধরে দেখলো, চমকে বলল, এই হাতের লেখা তো আমার। ইমতিয়াজ তাকালো রাগান্বিতার দিকে। রাগান্বিতা বলল, আমায় খুন করুন। ইমতিয়াজ কয়েক কদম পেছনে চলে গেল, হতভম্ব হয়ে বলল, এসব কি বলছো? আপনাই নিয়ে আমার আর ভুলভাল চিন্তা আসার আগে আমার মরণ হোক, কঠিন এক মৃত্যু। যে স্ত্রী তার স্বামীকে এক পলকে অবিশ্বাস করে তার ভয়ানক মৃত্যু হোক। ইমতিয়াজ নিশ্চুপ হয়ে গেল। রাগান্বিতাও চুপ। চারপাশ থমথমে বিষণ্ণ, কে এক বিচ্ছিরি পরিবেশ। এরপর কেটে গেল টানা 15 দিন। মাঝে ইমতিয়াজ একবার জরুরি কাজে শহরে গিয়েছিল, আবার ফিরেও আসে। রেজওয়ানকে বাড়িতে দেখা যায় না তেমন। বাড়িতে ঢুকলেই নাকি সব কেমন লাগে। দাদিমা নেই, কুহু নেই, প্রাণপ্রিয় বন্ধুটাও নেই। কিছু ভালো লাগে না রেজওয়ানের। কষ্ট হয়, কিন্তু ধরা দিতে চায় না। পালিয়ে পালিয়ে বেড়ায়। রাগান্বিতা বোঝে তা। নীরবে দীর্ঘশ্বাস ফেলে। নিঝুম রাত, বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে। ইংরেজি মাস সেপ্টেম্বর ছাড়িয়ে অক্টোবরে পা রেখেছে। শীতের আবহাওয়া বুঝিয়ে আসছে। রাগান্বিতা বারান্দায় দাঁড়িয়ে আছে। কাল তারা চলে যাবে। দাদিমা, কুহু আপা, বাবা, দাদা ভাই, রামুদা সবাইকে ছেড়ে চলে যাবে রাগান্বিতা। রাগান্বিতা এই 15 দিনে রোজ বিকেলে যেত দাদিমা আর কুহুর কবরস্থানে। কত অভিযোগ করত, কুহুকে খালি বকত। কেন সে তাকে কিছু বলেনি, কেন জীবিত থাকতে জানালো না আরফান মজুমদারের কথা। রাগান্বিতা ভেবেছিল কোনোদিন আপার সঙ্গে অন্যায় করা ব্যক্তিটির সাথে দেখা হলে নিজ হাতে খুন করবে, কিন্তু তার হলো না, কারণ লোকটা আগেই মারা গেছে। এজন্যই বলে যে যেমন করে তার সঙ্গে ঠিক তেমনই হয়। বারান্দায় রাগান্বিতার পাশে এসে দাঁড়ালো ইমতিয়াজ, নীরব স্বরে বলল, বৃষ্টি দেখছো? না, শুনছি। একা একা ভালো লাগে শুনতে? একা কই, আপনি আছেন তো। আমি তো মাত্র এলাম। আমিও মাত্রই শুনতে বসেছি। হাসে ইমতিয়াজ, বলে, দিনে দিনে বড্ড বেশি ছন্ন ছাড়া হয়ে যাচ্ছ তুমি। রাগান্বিতা অবাক হয়ে বলে, কেন, কি করেছি আমি? কিছু করনি, আমি ভেবে নিয়েছি। উল্টাপাল্টা ভাবা কিন্তু ঘোর অন্যায়। তোমায় নিয়ে যাই ভাবি তাই নেয়। লাজুক হাসে রাগান্বিতা, হাত পাতে বৃষ্টির পানিতে। বৃষ্টির পানি গায়ে লাগতেই শরীর থরথর করে কেঁপে ওঠে। শীতের ছোঁয়ায় গায়ের পশম দাঁড়িয়ে যায়। ইমতিয়াজের গায়ে জড়ানো ছিল একটা কালো রঙের পাতলা চাদর। ইমতিয়াজ সেটা তার গা থেকে সরিয়ে রাগান্বিতার গায়ে জড়িয়ে দিল, বলল, শীত আসছে, তোমার কি লাগবে বউ? কিচ্ছু চাই না আমি, শুধু আপনি থাকলেই চলবে। ইমতিয়াজ কি মিষ্টি হাসি দিল। রাগান্বিতার কথাটা যেন বেশ চমৎকার শোনালো। কথাটা যেন আবার বাজলো ইমতিয়াজের কানে। কি সুন্দর বলল, কিচ্ছু চাই না আমি, শুধু আপনি থাকলেই চলবে। বর্তমান সত্যি কথাটা দারুণ শোনালো। কিচ্ছু চাই না আমি, শুধু আপনি থাকলেই চলবে। ইলিয়াসের কথা শুনে রামু তাকালো ইলিয়াসের দিকে, বলল, ডাক্তারবাবু আপনি কহেন, আমি রাগান্বিতা আফারে খাওন দিয়াই। ইলিয়াস শান্ত দৃষ্টিতে তাকালো রামুর দিকে, বলল, পুরোটা তো শেষ করলে না। রামু কেমন এক দৃষ্টি নিয়ে মায়া মায়া কণ্ঠে বলল, খাওনটা দিয়েই তারপর শেষ করতেছি। রামু কথাটা এমন ভাবে বলল যে ইলিয়াস আর বারণ করতে পারল না, বলল, ঠিক আছে যাও, তাড়াতাড়ি এসো। রামু চলে গেল। ইলিয়াস বসে রইল, ভাবল। সবই তো ঠিক ছিল, ইমতিয়াজকে নিয়ে ভাবনাটাও ভুল হলো। আরফান মজুমদার আলাদা ব্যক্তি ছিল। ইলিয়াস ভেবেছিল ইমতিয়াজই আরফান মজুমদার হবে, কিন্তু পরে তো শুনল না, আরফান মজুমদার আলাদা কেউ। আর রাগান্বিতাও সব ভুলে স্বাভাবিক হয়ে গেল। তাহলে পরে কি ঘটল? যে রাগান্বিতা পাগল হয়ে গেল, আর ইমতিয়াজ সে কেন হারালো? তার তো হারানোর কথা নয়।
ইলিয়াস বসা থেকে উঠে দাঁড়ালো। রামও রাগান্বিতার ঘরে খাবার দিয়ে আসলো। মেয়েটা নীরব, চুপচাপ বসে আছে পালঙ্কে। রামুর চোখ ভেসে আসলো। যতবার রাগান্বিতার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা ভাবে ততবার তার হৃদয় কাঁপে। বারবার মনে হয় নিয়তি এত নিষ্ঠুর কেন ছিল। অতীত। ভালো থাকিস মা, আমাদের জন্য ভাবিস না। বাড়িতে রামু আছে, রেজওয়ান আছে, এছাড়াও গ্রামে মানুষজন আছে, সব ঠিক হয়ে যাবে। আমরাও ঠিক থাকবো। আর কিছুদিন গেলেই রেজওয়ানের জন্য বউ আনবো, ব্যাস, তাহলে পরিবারটা আবার একটু একটু করে গুছিয়ে যাবে। রেশমপুরের ঘাটপাড়ে দাঁড়িয়ে কথাগুলো বলল রাগান্বিতার বাবা রাগান্বিতাকে। রাগান্বিতা শক্ত হয়ে দাঁড়িয়ে, কাঁদছে না। রেজওয়ান দূরে দাঁড়িয়ে। ইমতিয়াজ রাগান্বিতার পাশে। মোতালেব তালুকদারের বলা সব কথাই শুনেছে সে। সময় গড়ালো। নৌকায় চড়ে বসলো রাগান্বিতা। ইমতিয়াজ মোতালেব তালুকদারের দিকে তাকিয়ে বলে, ভালো থাকবেন জমিদার সাহেব। বিনিময়ে মোতালেব তালুকদারও মৃদু হেসে বলে, তোমরাও ভালো থেকো। নৌকা একটু একটু করে চলে গেল সুদূরে। সময়গুলো বড্ড বেমানান। চারপাশ কেমন ঝাপসা ঝাপসা। রাগান্বিতার প্রতিটা দিন কাটছে একা একা। দাদিমার কথা ভাবলেই কান্না আসে তার, কিন্তু কাঁদে না। রাগান্বিতা সিদ্ধান্ত নিয়েছে আর কাঁদবে না। বাবার কথাটা রাখতে হবে তাকে। রাগান্বিতারা রেশমপুর থেকে এসেছে আজ পুরো 30 দিন কেটে গেল। রবিন তার বউ বাচ্চাকে তাদের বাড়িতে রেখে এসেছে রাগান্বিতারা রেশমপুর থেকে ফিরে আসার আগেই। রাগান্বিতা এতে খানিকটা অভিমানও করেছিল, কিন্তু রবিন বলেছে পরে আবার আনবে। ইমতিয়াজ আবার কেমন একটা হয়ে যাচ্ছে, বাড়িতে তেমন একটা থাকছে না। সেই সকালে যাচ্ছে আবার রাত করে ফিরছে, কখনো দেখা হচ্ছে কখনো হচ্ছে না। রাগান্বিতা ঘুমিয়ে পড়েছে, তবে প্রত্যেক সকালে ইমতিয়াজের বুকে নিজেকে ঠিকই দেখছে। মনে মনে মুচকিও হাসছে। মানুষটা তাকে খুব ভালোবাসে, এটা বুঝে গেছে রাগান্বিতা। হয়তো কাজের চাপে সময় দিতে পারছে না। ইমতিয়াজ কিছু একটা নিয়ে খুব দুশ্চিন্তায় আছে, কিন্তু কি তা এটা ধরতে পারছে না রাগান্বিতা। রাগান্বিতার খারাপ লাগে, কেমন যেন একাকিত্ব ঘিরে ধরেছে তাকে। বুধবার রাত 9টা। বাড়িতে হাঁটছে রাগান্বিতা। রবিন রন্ধনশালায় আছে, এক্ষুনি চলে যাবে। রাগান্বিতা নিচে নেমে এলো। রবিন তখন হাতে করে একটা ব্যাগ টেবিলের ওপর রেখে বলল, রাগান্বিতা, আমি বাড়ি গেলাম, তুমি খাইয়া দাইয়া হইয়া পইর। আইসগ ইমতিয়াজের আওনের দেরি হইব। রাগান্বিতাও বেশ কিছু না ভেবে বলল, ঠিক আছে, সাবধানে যাবেন। রবিন মুচকি হেসে বলল, তুমি খুব ভালো রাগান্বিতা, সাবধানে থাইকো, আমি গেলাম। মৃদু হাসে রাগান্বিতা। রবিন টেবিলের ওপর থেকে ব্যাগটা নিয়ে চলে গেল বাইরে। ব্যাগের নিচে ছিল রবিনের একটা রুমাল, সেটা গড়িয়ে পড়ল নিচে। রবিন খেয়াল না করে শুধু ব্যাগটা নিয়েই বেরিয়ে গেল। রাগান্বিতাও তার পিছু পিছু গেল সদর দুয়ারখানা আটকে দিতে। রাগান্বিতা দুয়ারের কাছে দাঁড়িয়ে আবারও বলল, সাবধানে যাবেন চাচা। বিনিময়ে রবিন শুধু মৃদু হেসে বলল, ঠিক আছে, দুয়ার আটকাইয়া দাও। রাগান্বিতা দিল। এটা রোজই করে রাগান্বিতা, দুয়ার আটকে দেয়, এরপর রবিন যায়। তা না হলে নাকি তার মনের ভেতর খচখচ করে, এমনটা বলে রবিন। রাগান্বিতাও মেনে নেয়। রাগান্বিতা দরজা আটকে নিজের কক্ষে যাওয়ার জন্য অগ্রসর হয়। টেবিলের কাছ দিয়ে যেতেই নিচের রবিনের রুমালটা নজরে আসলো রাগান্বিতার। সে দ্রুত রুমালটা উঠালো। এটা রবিন চাচার খুব পছন্দের রুমাল, তার বউ বানিয়ে দিয়েছে। রাগান্বিতা একবার ভাবলো রুমালটা কাল দিবে, আবার ভাবলো বেশি দূর যায়নি বোধহয়, যদি রুমাল না পেয়ে সারা রাত দুশ্চিন্তা করে। রাগান্বিতা রুমালখানা নিয়ে সদর দুয়ার খোলে। অন্ধকার রাত, তেমন কিছু দেখা যাচ্ছে না। সেই দূরে চলে গেছে রবিন। রাগান্বিতা রবিন চাচা বলে ডাক দেবে, কিন্তু তার আগেই রাগান্বিতা দেখলো রবিন চাচা বাড়ির গেটের কাছে না গিয়ে পেছনের দিকে যাচ্ছে, হাতে হেরিকেন। রাগান্বিতার খটকা লাগলো। এই রাতের বেলা রবিন চাচা ওদিকে কোথায় যাচ্ছে? বাহিরে শীতের আমেজ নেমেছে। নভেম্বরের প্রথম রাত চলছে। এক ঠান্ডা বাতাস রাগান্বিতার পুরো শরীর নাড়িয়ে দিল। রাগান্বিতা চোখ বন্ধ করে দাঁড়ালো। আচমকাই রাগান্বিতার খোপা করা চুলটা খুলে গেল। সে শক্ত করে চুলটা বাঁধতে বাঁধতে পিছু নিল রবিনের। রাগান্বিতা দেখতে চাচ্ছে রবিন চাচা যাচ্ছে কই।
রাগানিতা ধীরে ধীরে পিছে নিল রবিনের। দূরত্ব খুব অল্প। রবিন বাড়ির পেছন দিকটায় এসেই আশেপাশে তাকালো। রাগানিতা দ্রুত বাড়ির দেয়ালের পেছনে লুকালো। রাগানিতা দেখল সেই ডালপালা জুড়ে থাকা লাঠিগুলো সরাচ্ছে রবিন। রাগানিতার বুঝতে সময় লাগলো রবিন কি করতে চাইছে। রবিন দ্রুত দ্রুত ডালগুলো সরিয়ে একটা দরজার মতো ঢাকনা খুলল। সঙ্গে সঙ্গে ভেতর থেকে গভীর আধার বুঝি ধেয়ে আসলো বাহিরে। রাগানিতা স্তব্ধ, বিস্মিত। বাড়ির পেছনে এমন সুড়ঙ্গের মতো আছে এটা তো সে জানতই না। রাগানিতার সন্দেহের বীজ আবার বাড়ল। ভাবল, তবে কি এই কারণেই ইমতিয়াজ তাকে এদিকে আসতে বারণ করেছিল, নাকি ইমতিয়াজও এটার সম্পর্কে কিছু জানে না? রবিন তার পকেট থেকে একটা চাবি বের করলো। তারপর ঢাকনা খুলে ভেতরে গিয়ে ঢাকনার দুয়ার আবার আটকে দিল। পড়ে গেল কিছু ডালপালা। রাগানিতা যেন তার চোখকেই বিশ্বাস করতে পারছে না। তার মানে সেদিন বিকালেও রবিন এটার ভেতর ঢুকে যাওয়ায় ভেতরে কি আছে রাগানিতা তা দেখতে পায়নি। কিন্তু এটার ভেতর কি আছে? রাগানিতা এগিয়ে গেল, ডালপালা সরালো, কিন্তু ঢাকনা খুলতে পারল না, কারণ চাবি নেই। রাগানিতার অস্থিরতার কৌতূহল দুটোই বেড়ে গেল। তার জানা চাই এটার ভেতর কি আছে, কিন্তু চাবি কই? একই অন্ধকার, তার উপর চারপাশ কেমন থমথমে। রাগানিতা হতাশ হয়ে ওখান থেকে ফিরে এলো। সে কি এ বিষয়ে ইমতিয়াজকে কিছু জিজ্ঞেস করবে? আবার ভাবল, না, তাকেই আগে দেখতে হবে ওটার ভেতর কি। রবিন হাতে হেরিকেন আর ব্যাগ নিয়ে ভেতরে আসলো। সিঁড়ি বেয়ে নিচে নামলো। বিশাল একটা কক্ষ, চারপাশে হেরিকেন জ্বলছে, একখানা টেবিল আর একখানা চেয়ার শুধু। রবিন হেরিকেন হাতে এগিয়ে গেল কারোর সামনে। কেউ আছে সেখানে। রবিন কতদূর যেতেই ভারী কণ্ঠে শুধালো কেউ, রাগান্বিতা কি জেগে আছে চাচা? রবিন পেছন থেকেই বলল, হয়, তবে কইয়া আইসি তোমার জন্য বইয়া না থাকতে, খাইয়া দিয়া জ্ঞান হইয়া পড়ে। এবার পেছন ঘুরল ইমতিয়াজ। চোখে মুখে অশেষ রাগের ছাপ, চোখ দুটো অসম্ভব লাল। রবিন ঘাবড়ে যায় ইমতিয়াজের সেই চোখ জোড়া দেখে, বলে, যা হইছে তা কি ভুলন যায় না? ইমতিয়াজ জবাব দেয় না। দাঁড়িয়ে রয় রবিন। অনেকক্ষণ যাওয়ার পর ইমতিয়াজ একটা ছবিতে হাত বুলিয়ে বলে, আজ রাত 12টায় ওর মৃত্যুর পুরো 1 বছর পূর্ণ হবে, তাই না চাচা? রবিন মাথা নিচু করে বলে, হয়। চিন্তিত মুখ, থমথমে চেহারা, চারপাশ কেমন ঘুরছে। ওই সুরঙ্গের মতো জায়গাটার ভেতর কি আছে জানতে চায় রাগান্বিতা। তাকে জানতেই হবে। ইমতিয়াজ কি এ সম্পর্কে অবগত নাকি অবগত নয়? আচ্ছা, রবিন চাচা তাদের আড়ালে কোনো বেআইনি কাজ করছে না তো? রাগান্বিতার পিলে চমকে উঠল, তার অস্থিরতা বাড়ছে। সে 4 ঘন্টা যাবৎ এসবই ভাবছে। আচমকাই কারো কণ্ঠ বুঝি কানে বাজল। কেউ বলল, আমি কাল এক জায়গায় যাব, রাগান্বিতাকে দেখে রেখো। রাগান্বিতা জানালার আড়াল দিয়ে উকি মারল। কণ্ঠটা চেনা। রাগান্বিতা ইমতিয়াজের চেহারাটা দেখতে পেল। সঙ্গে সঙ্গে যেন আরও চমকে গেল। তার মানে ইমতিয়াজও জানে ওই জায়গাটার সম্পর্কে। রাগান্বিতা ঘামছে। অজানা এক ভয় তাকে গ্রাস করছে। তবে কি সত্যি সত্যি ইমতিয়াজ তার থেকে কিছু লুকিয়েছে? কিন্তু কি লুকিয়েছে? কেনই বা লুকিয়েছে? ইমতিয়াজ বাড়ির ভেতর ঢুকলো না, রবিনকে সঙ্গে নিয়ে কোথায় যেন গেল। রাগান্বিতা নিচে বসে পড়ল। কি চলছে তার আড়ালে? রবিন আর ইমতিয়াজ এরা দুজন যে তার আড়ালে কিছু করছে এটা বেশ বুঝতে পেরেছে রাগান্বিতা। কিন্তু কি সেটা? রাগান্বিতা আনমনে বিড়বিড় করে বলল, আপনি যাতা যদি মিথ্যা হয় আমি মানব কেমন করি? পরক্ষণেই মাথা নাড়ল রাগান্বিতা। নিজেকে বোঝালো হতেই পারে ওখানে তাদের ব্যবসার কোনো কিছু ছিল। ইমতিয়াজ বলেনি, হয়তো বলবে, হয়তো কাজের জন্য সময় হয়ে উঠছে না। হতেই পারে, হ্যাঁ এমনটাই হয়েছে। আগেরবারও ভাবনায় ভুল হয়েছিল, এবারও হবে। রাগান্বিতা অপেক্ষা করবে ইমতিয়াজের বলার। তবে তার আগে সে দেখতে চায় ওখানে কি আছে। সময় গড়িয়ে গেল। রাগান্বিতা ঠায় বসে রইল। তখন পুরো গভীর রাত। কিছু খোলার আওয়াজ আসলো। রাগান্বিতা কেঁপে উঠল। সে দ্রুত বসা থেকে উঠে পালঙ্কে শুয়ে পড়ল। রাগান্বিতা চাচ্ছে না ইমতিয়াজ তাকে এভাবে দেখুক। ইমতিয়াজদের বাড়িতে একটা গোপনীয় জানালা আছে, যেটা দিয়েই ইমতিয়াজ রোজ রাতে বাড়িতে ঢোকে। রাগান্বিতা ঘুমিয়ে পড়ে বিধায়
আর সদর দুয়ার খোলা হয় না। ইমতিয়াজও দুয়ার নাড়িয়ে শব্দ করে না। ইমতিয়াজ জানালা আটকে বাড়ির ভেতর ঢুকলো। সে নতুন টেলিফোন কিনে এনেছে, তবে এক্ষুনি চালানো যাবে না, একটু সময় লাগবে। রাগানিতা দেখলে খুব খুশি হবে, তবে এখন সে দেখাবে না, পরশু দেখাবে। ইমতিয়াজ টেবিল থেকে একটু আড়ালে টেলিফোনটা লুকিয়ে রাখলো। একটা চিরকুট রাখলো যেখানে লেখা ছিল, শুধুমাত্র তোমার জন্য বউ। ইমতিয়াজ মিষ্টি হাসে। আড়াল করলো সেটা, পরশুবিহীন দেখানো হবে না। ইমতিয়াজ দ্রুত পায়ে এগিয়ে যেতে নিল উপরে। হঠাৎই নজর গেল টেবিলের ওপর সব খাবার সাজানো। তার মানে রাগানিতা আজও না খেয়ে ঘুমিয়েছে। ইমতিয়াজ ভাবল, আজ আর বউয়ের ভোলা ভালা ঘুমে জড়ানো মুখখানা দেখে চুপ থাকবে না। আজ সে নিজ হাতে বউকে খাইয়ে দিবে। ইমতিয়াজ খুশি মাখা মুখ নিয়ে উপরে ছুটে গেল। আজ বোধহয় সে খুব খুশি, কোনো এক কাজের সমাধানের সন্ধান বুঝি পেয়ে গেল। বউ শুনো, ওঠো দ্রুত, খাবে, চলো, এভাবে না খেয়ে ঘুমোতে নেই। বউ শুনছো আমার কথা, দ্রুত ওঠো। লাগাতার রাগানিতাকে কথাগুলো বলতে লাগলো ইমতিয়াজ, কিন্তু রাগানিতা উঠছে না। কতক্ষণ আগেই কক্ষে ঢুকে রাগানিতার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে কথাগুলো বলতে লাগলো ইমতিয়াজ। ইমতিয়াজ আবার ডাকলো। রাগানিতা নড়ে চড়ে উঠল। ঘুম ঘুম চোখে চক্ষু দুটো ডলতে ডলতে বলল, কি হলো, এভাবে ডাকছেন যে? ইমতিয়াজ পালঙ্কে বসলো, নরম কণ্ঠে শুধালো, ওঠো, দ্রুত খাবে, চলো। রাগানিতা দোনামোনা করলো, যার অর্থ সে খাবে না, তার খেতে ইচ্ছে করছে না। ইমতিয়াজ শুনল না। রাগানিতাকে শোয়া থেকে উঠিয়ে বলল, আজ তোমার কোনো কথা শুনছি না, তুমি প্রায় না খেয়ে ঘুমিয়ে পড়ো। আমি ডাকতে চাই কিন্তু পারি না, কিন্তু আজ শুনবো না। ওঠো দ্রুত, আমি নিজ হাতে খাইয়ে দিব, চলো আমার সাথে। বলেই রাগানিতাকে কোলে তুলে নিল ইমতিয়াজ। রাগানিতা চমকে উঠল, ঘাবড়ে গিয়ে ইমতিয়াজের হাতখানা শক্ত করে চেপে ধরল। হতবম্ব স্বরে বলল, কি করছেন, পড়ে যাব তো। ইমতিয়াজ হাসে। রাগানিতাকে নিয়ে বাহিরে বেরোতে বেরোতে বলে, আমার শক্ত হাত তোমায় কখনো ফেলতে দিবে না। রাগানিতা মুগ্ধ নয়নে তাকিয়ে রইল ইমতিয়াজের মুখের দিকে। মানুষটা যতবার সম্ভব তার সঙ্গে কিছু বলে, ততবারই রাগানিতা মুগ্ধ হয়। আজও হয়েছে। না, এই মানুষটার মাঝে কোনো খুঁত থাকতে পারে না। রাগানিতা মুচকি হেসে গলা জড়িয়ে ধরল। আমাকে খুব ভালোবাসেন আপনি? ইমতিয়াজ দাঁড়িয়ে পড়ে, উত্তর দেয় না। কিছুক্ষণ যেতেই বলে, ভালোবাসা প্রকাশ করতে নেই। রাগানিতা কিছু বলে না। ইমতিয়াজ পুনরায় হাঁটা ধরে, সিঁড়ি বেয়ে নিচে নামে। রাগানিতাকে বসিয়ে দেয় চেয়ারে, নিজেও বসে, হাত ধোয়, খাবার প্লেটে বাড়তে বলে, এই রঙিন পৃথিবীতে তুমিই না কেউ আপন নেই আমার বউ। যারা ছিল তারা সবাই চলে গেছে, তুমি কখনো যেও না, আমি মরে যাব তবে। রাগানিতা স্তব্ধ, কি বলবে উত্তর খুঁজে পায় না। কেন পাচ্ছে না নিজেও জানে না। ইমতিয়াজ খাবার প্লেটে বেড়ে নিজ হাতে ভাত মাখালো। এক লোকমা খাবার রাগানিতার মুখের দিকে এগিয়ে দিয়ে বলে, হা করো। রাগানিতা নির্দ্বিধায় তার মুখ খোলে, পুড়ে নেয় ইমতিয়াজের হাতে মাখানো এক লোকমা খাবার। অমৃতের মতো লাগে সেই খাবার, এত সুস্বাদু কেন? রাগানিতা আবার নিজেকে বোঝালো, এই মানুষটার ওপর অবিশ্বাস করাও বুঝি পাপ। ইমতিয়াজ একের পর এক খাবার মুখে পুরে দেয় রাগানিতার। রাগানিতাও খেতে থাকে। হঠাৎ বলে, আপনি খাবেন না? আমার খেতে ইচ্ছে করছে না। কেন? এমনি। আমি খাইয়ে দিই। ইমতিয়াজ বারণ করবে ভাবলো, আজ তার জীবনের একটা নিষ্ঠুরতম দিন। ভেবেছিল আজ রাতে না খাইয়েই ঘুমাবে, কিন্তু রাগানিতার আবদার কি সে ফেলতে পারে? ইমতিয়াজ মৃদু হেসে বলে, তুমি খাইয়ে দিলে আমি বিষ পান করতেও রাজি। রাগানিতা নিরুত্তর, চুপচাপ। কি বলবে আবারও ভেবে পায় না। আজ তার হলোটা কি? ইমতিয়াজের কথার উত্তর কেন দিতে পারছে না। রাতটা বেশ চমৎকার কাটলো। ইমতিয়াজ রাগানিতা একে অপরকে খাইয়ে দিয়ে জড়িয়ে ধরে একসাথে ঘুমালো। ইমতিয়াজ ঘুমালেও রাগানিতা ঘুমায়নি। যতক্ষণ পর্যন্ত না সে দেখছে ওই সুরঙ্গের মতো জায়গাটায় কি আছে, ততক্ষণ পর্যন্ত তার শান্তি মিলবে না। তাকে জানতেই হবে ওখানে কি আছে। নভেম্বর 2, 1981। শীত ভেজা সকাল, কুয়াশা পড়েছে বাইরে। বাড়ির উঠানের সবুজ ঘাসের ডগায়
শিশির জমেছে খানিকটা। রাগানিতা গায়ে একটা পাতলা চাদর জড়িয়ে দাঁড়িয়ে আছে বারান্দায়, অপেক্ষা করছে রবিনের। রাগানিতা ধরে নিয়েছে ওই জায়গাটার চাবিটা কেউ যদি তাকে দিতে পারে তা একমাত্র রবিনই দিতে পারবে, কারণ কাল রাতে রাগানিতা দেখেছে রবিনের পকেটেই ওই চাবিটা আছে। রাগানিতা আন্দাজ করছে রবিন রোজই ওখানের চাবিটা নিয়ে বাড়ি আসে এবং রাতে দেখতে যায়। আজ রাগানিতাও দেখবে কোনো না কোনো উপায়ে রবিনের কাছ থেকে চাবিটা নিবেই, বলেই না হোক না বলে নিবে, তবুও নিবে। আজ ইমতিয়াজ বাড়ি থাকবে না, কোথাও একটা যাবে। যদিও রাগানিতা এই কথাটা বলেনি ইমতিয়াজ, কিন্তু কাল রাতে সে শুনেছে ইমতিয়াজের তাকে কিছু না বলাটাও একটা সন্দেহের বিষয়। কিছুতে একটা লুকাচ্ছেই ইমতিয়াজ। রাগানিতার হুঁশ ফিরল ইমতিয়াজের ডাকে। তাকে বলল, বউ আমি যাচ্ছি, তুমি সাবধানে থেকো। রাগানিতা একটু ছলো ছলো দৃষ্টি নিয়ে তাকালো ইমতিয়াজের দিকে, বলল, আজ এত তাড়াতাড়ি যাচ্ছেন? ইমতিয়াজ রাগানিতাকে কাছে টেনে নেয়, বলে, আমায় খুব মনে করো তাই না? রাগানিতা জবাব দেয় না। ইমতিয়াজ বলে, শোনো বউ, কাল তোমায় একটা উপহার দিব, বিশেষ উপহার। রাগানিতা অবাক হয়ে বলে, কি উপহার? ইমতিয়াজ হেসে বলে, উপহার কি আগে বলতে আছে? কাল বলবো, তুমি অপেক্ষায় থেকো। এই বলে রাগানিতার কপালে এক গভীর চুমু কাটে ইমতিয়াজ। কপালে কপাল ঠেকিয়ে বলে, আমার কেন যেন মনে হচ্ছে এই স্পর্শ তোমার আমার ভালোবাসার শেষ স্পর্শ হবে। তৎক্ষণাৎ নিজের কথার ওপর নিজেই চমকে উঠল ইমতিয়াজ। এ কি বলে ফেলল সে? এ কথা তো বলার ছিল না। রাগানিতা নির্বিকার চেয়ে রইল ইমতিয়াজের মুখের দিকে। মনে হলো সে বোধহয় শুনতে পায়নি ইমতিয়াজের কথাটা। ইমতিয়াজ রাগানিতার দিকে তাকিয়ে বলল, তুমি কি রাগ করলে? রাগানিতার শীতল চাহনি। কেমন একটু করে যেন বলল, না। ইমতিয়াজ সস্থির নিঃশ্বাস ফেলে বলে, তুমি মানো বা না মানো, এই ইমতিয়াজ এত সহজে তোমার পিছু ছাড়বে না, মনে গেলেও না। রাগানিতা এবার মুখ খুলে সরল চাহনি নিয়ে বলে, রাগানিতা বুঝি ছেড়ে যাচ্ছে? ইমতিয়াজ কেমন যেন হয়ে গেল। বুকের মধ্যখানে কেমন একটু করে উঠল। যন্ত্রণা হলো বুঝি কোথাও। সে বলল, আমার খুব ভয় লাগে, আমি কখনো ছেড়ে যেও না বউ। ইমতিয়াজ আর দাঁড়ালো না। রাগানিতার উত্তরেও অপেক্ষা করল না, চলে গেল। আচমকা বুকটা জ্বলে উঠল। কি যন্ত্রণা হলো যে! সদর দুয়ার ছেড়ে বাহিরে আসতেই রবিন ভেতরে ঢুকলো। ইমতিয়াজের সঙ্গে দেখা হলো। রবিন জিজ্ঞেস করল, যাইতেছো? যাব, কতক্ষণ পর? রবিন আবার বলল, না গেলে হয় না? আমি সুন্দরভাবে রাগান্বিতাকে নিয়ে বাঁচতে চাই চাচা। যদিও কোনোদিন জানবে না, আমি সব লুকিয়ে ফেলবো। ফিরে এসেই আমি চিরতরে ওই পাতাল কক্ষে ঢোকার সকল দুয়ার বন্ধ করে দিব। রবিন নির্বিকার চাহনি নিয়ে তাকিয়ে রইল ইমতিয়াজের দিকে। ইমতিয়াজ যেতে নিল, আবার পেছন ফিরে বলল, আমি রাগান্বিতাকে নিয়ে সুন্দর মতো বাঁচতে পারবো তো চাচা? রবিন চাচা কিছু বলবে তার আগেই ইমতিয়াজ চলে গেল। এবারও অপেক্ষা করল না উত্তরের। রবিন চাচা উত্তর দিতে গিয়েও থেমে গেল। পলকবিহীন দৃষ্টিতে তাকিয়ে রইলেন ইমতিয়াজের যাওয়ার পানে। কেন যেন তার কান্না আসছে। পোলাডা সেই ছোটবেলা থেকেই খালি কষ্ট পায়, কিন্তু কখনো বাঁচার জন্য এমন আকুতি করতে দেখেনি চাচা। বারান্দায় দাঁড়িয়ে থাকা রাগান্বিতা চেয়ে রইল ইমতিয়াজের দিকে। হঠাৎ করে কি যে হলো তার বোঝা গেল না। কেমন যেন সবকিছু খালি খালি লাগছে। মনে হচ্ছে সবকিছু বুঝি তার থেকে হারিয়ে যাবে। রাগান্বিতা জোরে নিঃশ্বাস ফেলল। শ্বাস নিতে বোধহয় কষ্ট হচ্ছে। এমন বিচ্ছিরি অনুভূতি হওয়ার কারণটাই মাথায় আসছে না রাগান্বিতার। রেশমপুরে গণ্যমান্য মানুষের সাথে রেজওয়ানের বিয়ে নিয়ে কথাবার্তা বলছেন মোতালেব তালুকদার। মির্জাপুরের জমিদার সুলতান ব্যাপারীর একমাত্র কন্যার ত্রিধার সঙ্গে বিয়ে দিতে চাচ্ছেন রেজওয়ানকে। মেয়ে দেখা হয়ে গেছে, মেয়ে অপরূপ সৌন্দর্যের অধিকারী, কথাবার্তাও সুন্দর। রেজওয়ানের পছন্দ হয়েছে মেয়ে, তাই আর দেরি না করে যত দ্রুত সম্ভব বিয়েটা দিতে চাচ্ছেন মোতালেব তালুকদার। বাড়িটাও ফাঁকা ফাঁকা ঠেকছে। বউ আসলে বাড়িটা আবার বোধহয় মেতে উঠবে।
নাতি নাতনিরা তাকে দাদাজান বলে ডাকবে, দারুণ শোনাবে কিন্তু। আনমনেই হেসে ফেললেন মোতালেব তালুকদার। রন্ধনশালায় কাজ করছে রবিন। রাগানিতা দাঁড়িয়ে আছে রন্ধনশালার দুয়ারের কাছে। দৃষ্টি তার রবিনের জামার বুক পকেটের দিকে। রবিনের গায়ে ফতুয়া আর লুঙ্গি পরা। রবিন তাকালো রাগানিতার দিকে, বলল, কিছু কি কইবা রাগান্বিতা? রাগানিতা রন্ধনশালার ভেতরে ঢুকলো। মৃদু স্বরে বলল, আমি কি কিছু করব চাচা? চাচা মৃদু হেসে বললেন, না লাগবো না, আমি একাই সব পারুম। রাগানিতা অনেক চুপ থেকে বলল, চাচা শরবত বানাবো, খাবেন? রবিন চাচা বেশ অবাক হয়ে বলল, এখন শরবত খামু। বানাতে ইচ্ছে হচ্ছে তাই জিজ্ঞেস করলাম। রবিন চাচা বেশি ভাবলেন না, মিষ্টি হেসেই বললেন, আচ্ছা বানাও। রাগান্বিতা খুশি হলো, বলল, আমি এক্ষুনি বানিয়ে আনছি। চলে গেল রাগান্বিতা। রবিন চাচা তার দিকে তাকিয়ে হাসলো। সামান্য শরবত বানাতে বলতেই এত খুশি হলো মায়েরা। বড় ভালা মাইয়া। ইমতিয়াজ পোলারায় খালি খালি বাঁচতে চায় না। মৃদু হেসে দীর্ঘশ্বাস ফেললেন রবিন চাচা। টেবিলের সামনে দাঁড়িয়ে 2 গ্লাস শরবত বানাচ্ছে রাগান্বিতা। সে কাজটা ঠিক করছে কিনা জানে না, তবে ওই জায়গায় কি আছে জানতে হলে এই কাজটা করতেই হবে রাগান্বিতার। রাগান্বিতা শরবত বানাতে বানাতে হঠাৎ তার শাড়ির আঁচলে বেঁধে রাখা একটা কাগজ বের করলো। সেই কাগজের ভেতর ছিল কবিরাজের বানানো একটা ঔষধ। এটা খেলে মানুষ খুব গভীর ঘুমে আচ্ছন্ন হয়। 12 ঘন্টার আগে তার ঘুম ভাঙে না। ইমতিয়াজের ঠিকমতো ঘুম হয় না এসব ভেবে এবার এনেছিল রাগান্বিতা, তবে ব্যবহার করা হয়নি। কখনো ভাবেনি এইভাবে কাউকে ঘুমের ওষুধ খাওয়াবে। রাগান্বিতার বড্ড বুক ধুকপুক করছে। কি থাকতে পারে ওই জায়গাটায়? যথারীতি শরবত বানিয়ে রাগান্বিতা ছুটে গেল রবিন চাচার কাছে। তারপর 1 গ্লাস শরবত রবিন চাচার দিকে দিয়ে বলল,